সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে মাস্টার্স প্যাথোলজি ক্লাসে তোমাদের সাথে আমি আছি শিউলি ভদ্র, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বোটানি। আজকে আমরা পড়ব অ্যাপ্লিকেশন অফ বায়োটেকনোলজি ইন প্ল্যান্ট প্যাথোলজি, অর্থাৎ প্যাথোলজিতে বায়োটেকনোলজির ব্যবহার। তো আগে আমরা জেনে নেই বায়োটেকনোলজিটা কি। বায়োটেকনোলজি বাংলা হচ্ছে জৈব প্রযুক্তি, এবং জৈব প্রযুক্তিটা হচ্ছে কোনো জীবকে যখন আমরা অন্য কোনো জীবের মঙ্গলার্থে যখন আমরা যে প্রযুক্তি ব্যবহার করি সেই প্রযুক্তিকে, সোজা কথায় কোনো জীবকে যখন অন্য কোনো জীবের কল্যাণে আমরা ব্যবহার করি যেই প্রযুক্তির মাধ্যমে, সেই প্রযুক্তিকে আমরা বলি জৈব প্রযুক্তি। যেমন ধরো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দইটা কি? দই হচ্ছে আমরা দুধের মধ্যে কিছু ব্যাকটেরিয়া দেই এবং এই ব্যাকটেরিয়া পরবর্তীতে দুধকে দইতে পরিণত করে। এটা এক ধরনের জৈব প্রযুক্তি, খুব সিম্পল প্রযুক্তি। এইখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা বায়োগ্যাস প্ল্যান্ট। তো এইখানে আমরা সাধারণত বায়োগ্যাস প্ল্যান্টের মধ্যে এই গরুর যে গোবর থাকে, এই গোবর এখানে আমরা দেই, তার সঙ্গে কিছু গৃহস্থালির আবর্জনাও দেওয়া যেতে পারে। এর মধ্যে ব্যাকটেরিয়া দেওয়া হয় এবং এই ব্যাকটেরিয়া এই গোবর আবর্জনা এগুলোকে পচিয়ে মিথেন গ্যাস তৈরি করে, যেটা দিয়ে দেখো রান্না হচ্ছে, তারপর এটা দিয়ে ইলেকট্রিসিটির কাজও করা যায়, এটা দিয়ে লাইট জ্বালানো যায়, টিভি দেখা যায় এবং প্রয়োজনীয় সব কাজ ইলেকট্রিসিটির বিকল্প হিসেবে ব্যবহার করা যায় এবং আমরা রান্নার কাজেও ব্যবহার করতে পারি। তাহলে এইগুলো এক ধরনের জৈব প্রযুক্তি, অর্থাৎ এখানে জীবকে অন্য জীবের কল্যাণে ব্যবহার করা হচ্ছে। এখন আমরা দেখব এই জৈব প্রযুক্তিটাকে আমরা প্যাথোলজিতে কিভাবে ব্যবহার করতে পারি। তো প্যাথোলজিতে আমরা দুইভাবে এই বায়োটেকনোলজির ব্যবহার করি। একটা হচ্ছে টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে আর একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। তো টিস্যু কালচার পদ্ধতিতে কি হয়? টিস্যু কালচার পদ্ধতিতে আমরা খুব অল্প সময়ের মধ্যে অসংখ্য একই রকম ডিজিজ ফ্রি চারা তৈরি করতে পারি, এবং এই যে ডিজিজ ফ্রি চারাটা আমরা তৈরি করছি, এইটাই আমরা প্যাথোলজির ক্ষেত্রে এইটাই আমাদের দেখার বিষয়, রোগমুক্ত চারা। এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কি করা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে নতুন জিনের, উদ্ভিদের সাধারণত ফসলি উদ্ভিদ বা কাঙ্ক্ষিত উদ্ভিদের জিনের পরিবর্তন ঘটিয়ে অন্য জিনের, কাঙ্ক্ষিত জিনের সংযোজন ঘটিয়ে রোগ প্রতিরোধী উচ্চ ফলনশীল জাত তৈরি করা হয়। তাহলে এই যে দুইভাবে আমরা বায়োটেকনোলজির ব্যবহার, টিস্যু কালচার এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমরা প্যাথোলজিতে যে জৈব প্রযুক্তিটা ব্যবহার করি সেটা আমরা এখন একটু বিস্তারিত দেখব। প্রথম দেখব টিস্যু কালচার। টিস্যু কালচার কি? সবার আগে আসি টিস্যুটা কি। টিস্যু হচ্ছে একগুচ্ছ কোষ যারা একই জায়গা থেকে উৎপন্ন হয় এবং একই ধরনের কাজ করে, তাদেরকে আমরা বলি টিস্যু। তাহলে এই টিস্যু থেকে যখন আমরা উদ্ভিদের বিভিন্ন, সাধারণত আমরা দেখে থাকি যে উদ্ভিদের বীজ থেকে আমরা চারা তৈরি করি, কিন্তু এই টিস্যু কালচার পদ্ধতিতে আমরা যে কোনো অংশ, উদ্ভিদের গাছের যে কোনো অংশ, পাতা হতে পারে, মূল হতে পারে, কাণ্ড হতে পারে, ভ্রূণ হতে পারে, পরাগরেণু হতে পারে, উদ্ভিদের যে কোনো অংশ থেকে আমরা নতুন চারা তৈরি করতে পারি। তো দেখো টিস্যু কালচার এবং টিস্যু কালচারের ফাদার বা টিস্যু কালচারের জনক হচ্ছে গডলেভ হাবারল্যান্ড, এটা একটু জেনে রাখো। তো উনি সর্বপ্রথম টিস্যু কালচার পদ্ধতি আবিষ্কার করেন, এই পদ্ধতি আবিষ্কার করেন, এই জন্য ওনাকে বলা হয় ফাদার অফ টিস্যু কালচার।
এখন দেখো এই যে প্রকৃতিতে গাছ জন্মেছে, এখানে এই জন্য প্রকৃতিতে জন্মানোর জন্য নির্দিষ্ট টেম্পারেচার লাগে, লাইট লাগে, পানি লাগে, পুষ্টি, মাইক্রো নিউট্রিয়েন্টস, এগুলো সবই লাগে। যখন আমরা আর্টিফিশিয়ালি ল্যাবরেটরিতে এবং টিস্যু কালচার পদ্ধতিতে আমরা আর্টিফিশিয়ালি এই মিডিয়াগুলো তাদেরকে সাপ্লাই দেই, মাটির তারা প্রকৃতি থেকে যে সমস্ত উপাদান নিচ্ছে সেগুলোই আমরা এই যে মিডিয়ামের যেখানে জন্মেছে এটাকে হচ্ছে আবাদ মাধ্যম বা মিডিয়াম। এই মিডিয়ামের মধ্যে এই সবই উপাদান দেওয়া হয় এবং লাইট, টেম্পারেচার, এই সমস্ত কন্ডিশনও তাদেরকে ফুলফিল করা হয়। তো এইভাবে আমরা ল্যাবরেটরিতে বা ইনভিট্রো কালচার করে থাকি টিস্যুর। ইনভিট্রো কালচার করে নতুন চারা আমরা, অনুচারা, অসংখ্য অনুচারা, জীবাণুমুক্ত চারা আমরা তৈরি করে থাকি। এবং এইটার জন্য কি কি লাগে টিস্যু কালচার মিডিয়াম তৈরি করার জন্য? দেখো একটু আগেই বললাম যে যেই সমস্ত নিউট্রিয়েন্ট তারা প্রকৃতি থেকে পায় তার সবই এই মিডিয়ামের মধ্যে দেওয়া হয়। যেমন ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, এগুলো যে ম্যাক্রোনিউট্রিয়েন্টস আমরা জানি 10টা ম্যাক্রোনিউট্রিয়েন্টস, কিন্তু এর মধ্যে এই 6টাকে আমরা ব্যবহার করি কারণ মনে করা হয় যে এই 6টা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে। মাইক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে ম্যাঙ্গানিজ, বোরন, কপার, জিঙ্ক, আয়রন, এগুলো ব্যবহার করা হয়। তো এছাড়া কার্বনের সোর্স হিসেবে আমরা দিই গ্লুকোজ 20 থেকে 30 গ্রাম পার লিটার। এরপর দেওয়া হয় বিভিন্ন অর্গানিক সাবস্টেন্স, কারণ উদ্ভিদের জন্মানোর জন্য বিভিন্ন কি প্রয়োজন, যেহেতু উদ্ভিদ কখনো বলতে পারে না এবং প্রত্যেকটা উদ্ভিদের জন্য এই প্রয়োজন আলাদা। যেমন আম গাছের জন্য যে পরিমাণে প্রয়োজন, যেই সাবস্টেন্স প্রয়োজন জাম গাছের জন্য সেটা নাও হতে পারে এবং সেই পরিমাণে নাও হতে পারে। ধান গাছের জন্য এই প্রয়োজন ভিন্ন রকম। এই জন্য আমরা সবকিছুই অল্প অল্প করে মিডিয়ামের মধ্যে দিয়ে থাকি। তো এর জন্য আমরা অর্গানিক সাবস্টেন্স হিসেবে দেই ভিটামিন, থায়ামিন, নিকোটিনিক অ্যাসিড, এই সব কিছু দেওয়া হয় এমন না, কিছু কিছু বাদও দেওয়া হতে পারে। অ্যামিনো অ্যাসিড, কখনো কখনো প্রয়োজন হলে অ্যাক্টিভেটেড চারকোল, চারকোল বলতে কয়লার গুঁড়া, যেমন অর্কিড, ক্যারট, টমেটো, এই সমস্ত গাছে চারকোল দরকার। আবার কোনো কোনো গাছে যেমন হচ্ছে কলা গাছ, আলু, জাম গাছ, এগুলোতে চারকোলের কোনো দরকার নেই। কখনো কখনো আমরা প্রয়োজন মনে করলে অ্যান্টিবায়োটিকও দিতে পারি। তাহলে এই সমস্ত অর্গানিক সাবস্টেন্স আমরা প্রয়োজন অনুযায়ী মিডিয়ামের মধ্যে দেব। এছাড়া দেব গ্রোথ রেগুলেটর, যেগুলো আছে, যেগুলো উদ্ভিদের জন্য দরকার। আমরা জানি যে অক্সিন, জিবারেলিন, সাইটোকাইনিন এবং অ্যাবসিসিক অ্যাসিড, এগুলো আমাদের গ্রোথ রেগুলেটর গুলো উদ্ভিদের জন্য প্রয়োজন। এবং বিভিন্ন ধরনের অক্সিন আছে, দেখো আইএ, এনএ, 2,4-D, এনএ, আইবিএ, এরকম বিভিন্ন ধরনের অক্সিন আছে যেগুলো থেকে আমরা প্রয়োজন অনুযায়ী অক্সিন বিভিন্ন মাত্রায় নিয়ে থাকি। সাইটোকাইনিন, সাইটোকাইনিনের মধ্যেও নানা ধরনের সাইটোকাইনিন আছে, বিএপি, বিএ, 2IP, কাইনেটিন, জিয়াটিন, এগুলো আমরা জিবারেলিন এবং অ্যাবসিসিক অ্যাসিড, এগুলো আমরা বিভিন্ন পরিমাণে নিয়ে থাকি। কম্বিনেশন করতে পারি অথবা যে কোনো একটা আমরা নিতে পারি গ্রোথ রেগুলেটর বা গ্রোথ হরমোন। এরপর এই সব কিছু আমরা নির্দিষ্ট পরিমাণে, এখানে আমরা টিস্যু কালচারের জন্য সাধারণত এমএস মিডিয়াম আমরা ব্যবহার করি। অনেক ধরনের মিডিয়াম আছে, দেখো এমএস মিডিয়াম, মোরাসিস এবং স্কুপ মিডিয়াম, যেটা সংক্ষেপে এমএস মিডিয়াম বলি, উডি প্ল্যান্টের মিডিয়াম, তারপর হচ্ছে গ্যামবর্গ B5, এরকম নানা ধরনের মিডিয়াম আছে। তবে আমরা সাধারণত এমএস মিডিয়ামটা ব্যবহার করে থাকি এবং এই প্রত্যেকটা উপাদান নির্দিষ্ট পরিমাণে, এখানে যেই যেই পরিমাণে বলা আছে এমএস মিডিয়ামের জন্য, আমরা সেগুলো খুব সাবধানে, এইরকম থাকে, আমরা ইলেকট্রিক ব্যালেন্সে সেগুলো খুব সাবধানে মেপে নেওয়া হয়। মেপে এগুলোকে, দেখো এখানে মিডিয়া তৈরি করা হচ্ছে। প্রথমে আমরা একটা বিকারে অথবা বড় মেজারিং সিলিন্ডারে 1 লিটার যদি আমরা মিডিয়াম বানাই, তাহলে তার জন্য 500 বা 600 ml ডিস্টিল ওয়াটার নিই।
তারপরে সমস্ত উপাদান নিয়ে বাকিটা আমরা বাকিটা পানি দিয়ে তখন 1 লিটার ফিল আপ করি। এই যে মেজারিং সিলিন্ডার দেখতে পাচ্ছ, এইটার গায়েও 1 লিটার মাপা থাকে। এটা বিকার, এখানেও 1 লিটার 1.5 লিটারের বিকার হতে পারে, এগুলোর গায়েও মাপা থাকে। আমরা সাধারণত মেজারিং সিলিন্ডারে মেপে নিই 500-600 ml পানি দিয়ে, ডিস্টিল ওয়াটার দিয়ে, তার মধ্যে আমরা সমস্ত ইনগ্রেডিয়েন্ট দিয়ে ভালো করে মেশানোর পরে পানি দিয়ে 1 লিটার ফিল আপ করি। ফিল আপ করার পরে এটাকে আমরা পিএইচ অ্যাডজাস্ট করি, এবং পিএইচ এর জন্য আমাদের সাধারণত 5 থেকে 6 আমাদের পিএইচ প্রয়োজন হয় টিস্যু কালচার মিডিয়ামের জন্য। তবে সাধারণত আমরা 5.8 এটাকে অ্যাডজাস্ট করি, 5 থেকে 6 রেঞ্জের মধ্যে। তবে সাধারণত আমরা 5.8 পিএইচ অ্যাডজাস্ট করি। এবং অ্যাডজাস্ট করার জন্য যদি মিডিয়ামে দেখি যে পিএইচ বেশি হয়ে গিয়েছে, যেমন 6 বা 6.1, তখন আমরা খুব ডাইলুটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে এটার পিএইচটা কমাই। আর যদি পিএইচ কম হয়ে যায় 5.1 বা 5.2 এরকম হলে আমরা ডাইলুটেড সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা পিএইচটাকে বাড়াই। তো বাড়ানোর পরে এইখানে মিডিয়ামটা তখনও এই যে পানির মতো থাকে, লিকুইড, এর মধ্যে আমরা এটাকে সলিড করার জন্য অ্যাগার দিয়ে থাকি। এবং অ্যাগারের পরিমাণটা হচ্ছে, যদি অ্যাগার ভালো হয় তাহলে 6 গ্রাম 7 গ্রামে হয়ে যায়। সাধারণত আমরা 8 গ্রাম দিয়ে থাকি 1 লিটার মিডিয়ামের জন্য। 8 গ্রাম, এই যে এইখানে যে মিডিয়াটা দেখা যাচ্ছে এখানে অ্যাগার মেশানো আছে, 8 গ্রাম মিডিয়া দিয়ে অ্যাগারটাকে গলানোর জন্য এটাকে তাপ দিতে হয়। আস্তে আস্তে স্পিরিট ল্যাম্পের উপরে অথবা স্পিরিট ল্যাম্পের উপরে সাধারণত তাপ দিয়ে আমরা আস্তে আস্তে এটা নেড়ে এটাকে অ্যাগারটাকে খুব ভালোভাবে গলিয়ে নিই। এবং গলানোর পরে এইরকম একটা হালকা বাদামি রং হয়। এরপর এই মিডিয়াটাকে আমরা ছোট ছোট টেস্ট টিউব বা কনিক্যাল ফ্লাস্ক বা এইরকম জারে ঢেলে নেই, ঢেলে এটার মুখটাকে আটকে দেই। এরপর এটাকে আমরা জীবাণুমুক্ত করার জন্য অটোক্লেভে আমরা জীবাণুমুক্ত করি। এবং এই অটোক্লেভে টেম্পারেচার থাকে 121 ডিগ্রি সেলসিয়াস এবং প্রেসার থাকে 15 পাউন্ড পার স্কয়ার সেন্টিমিটার। এবং 15 থেকে 20 মিনিট সময় এই কন্ডিশনে থাকলে এই মিডিয়াম জীবাণুমুক্ত হয়। এছাড়া টিস্যু কালচারের জন্য যা কিছু আমাদের উপকরণ দরকার, লিভিং থিং বাদে নন লিভিং যা কিছু আছে, যেমন স্কাল্পচার, ব্লেড, তারপরে হচ্ছে পেট্রি ডিশ, কনিক্যাল ফ্লাস্ক, যা কিছু ফোরসেফ যা কিছু আছে সবই আমরা এই অটোক্লেভে দিয়ে জীবাণুমুক্ত করে নিই। জীবাণুমুক্ত করার পরে যেহেতু এখানে খুব বেশি টেম্পারেচার থাকে তখন মিডিয়াম গুলো লিকুইড থাকে। তারপর এটাকে আমরা ঠান্ডা করলে এটা সেমি সলিড হয় এবং তখন এটাকে আমরা ব্যবহার করতে পারি। তো এখন মিডিয়াম তৈরি হয়ে গেল আমাদের টিস্যু কালচারের জন্য, যে কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম যেখানে আমরা কালচার করব সেটা তৈরি হয়ে গেল। এখন যাকে আমরা কালচার করব, যেই টিস্যু কালচারে আমরা যাকেই আমরা কালচার করব তাকে আমরা বলি এক্সপ্ল্যান্ট। যদি সেটা পাতা ব্যবহার করি তাহলে সেটা পাতা হবে এক্সপ্ল্যান্ট, শুট ব্যবহার করলে শুট হবে এক্সপ্ল্যান্ট, রুট হলে রুট। যদি আমরা পরাগরেণু ব্যবহার করি তাহলে পরাগরেণু হবে এক্সপ্ল্যান্ট। তাহলে এক্সপ্ল্যান্ট হিসেবে যাই আমরা নেই, সেই এক্সপ্ল্যান্টকে আমাদের জীবাণুমুক্ত করতে হবে। কারণ আমরা বাইরে থেকে যখন এই পাতা বা কাণ্ডের যে কোনো অংশ বা যাই আনি না কেন, সেটা জীবাণুমুক্ত না করলে এখানে প্রচুর ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, এদের স্পোর থাকে, যেটা আমরা খালি চোখে দেখতে পারি না। তো এরা মিডিয়ামের মধ্যে প্রচুর খাবার পায় এবং সব নষ্ট করে ফেলে, মেরে ফেলে এই টিস্যুগুলোকে। তো এইটাকে এক্সপ্ল্যান্ট স্টেরিলাইজ করার জন্য প্রথমে আমরা এটাকে সারফেস স্টেরিলাইজেশনের জন্য প্রথম ডিটারজেন্ট দিয়ে একটু ধুই। মনে করো আমরা যদি পাতাকে
জাম গাছের পাতাকে যদি আমরা টিস্যু কালচার করতে চাই, তাহলে পাতাটাকে এনে আমরা ছোট ছোট টুকরা করে এটাকে প্রথম ডিটারজেন্ট দিয়ে ধুয়ে, তারপর স্যাভলনে এটা রানিং ট্যাপ ওয়াটারে ধুয়ে ফেলি। ধুয়ে ফেলার পরে এটার ভিতরে, এটা বাইরের সারফেসটা মোটামুটি স্টেরিলাইজ হয়, জীবাণুমুক্ত হয়, কিন্তু এর ভিতরেও, টিস্যুর ভিতরেও জীবাণু থেকে যেতে পারে বা থাকে। সেটার জন্য সেই জীবাণুমুক্ত করার জন্য আমরা 1 থেকে 2% সোডিয়াম হাইপোক্লোরাইড অথবা ক্যালসিয়াম হাইপোক্লোরাইডের মধ্যে কিছুক্ষণ রাখি। এইটাও আমরা উদ্ভিদের আমরা এক্সপ্ল্যান্ট হিসেবে এই সময়টা ভ্যারি করে, কখনো 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিটও হতে পারে। 1 থেকে 2% সোডিয়াম হাইপোক্লোরাইড বা ক্যালসিয়াম হাইপোক্লোরাইড দ্রবণের মধ্যে আমরা এক্সপ্ল্যান্টটাকে রেখে দিই। রাখার পরে তখন আমরা এগুলোকে নিয়ে যাই ল্যামিনার এয়ার ফ্লো, যেখানে বসে আমরা এই কালচার মিডিয়ামের মধ্যে এক্সপ্ল্যান্টটাকে প্লেস করব বা স্থাপন করব। তো এইখানে এই যে ল্যামিনার এয়ার ফ্লো, এই ল্যামিনার এয়ার ফ্লো এখানে এই ল্যামিনার এয়ার ফ্লোর, এই যে এটা ছাঁকনি, এটা একটা ফিল্টার পেপার এবং যেটা এত সূক্ষ্ম, যেটার মধ্যে দিয়ে ব্যাকটেরিয়া, ভাইরাস কোনো কিছুই আসতে পারে না, সবকিছু ওই এই ফিল্টার পেপারের পিছনে থেকে যায় এবং বাতাসটা সবসময় একমুখী, অর্থাৎ এই দিক থেকে এই দিকে আসে। তো বাতাসের ফ্লোটা যখন একদিকে আসতে থাকে এবং যে বাতাসটা আসে সেটা জীবাণুমুক্ত। এরপরেও আমরা এই যে ল্যামিনার এয়ার ফ্লো, এই ল্যামিনার এয়ার ফ্লোর এই যেই সমস্ত ভিতরে যেখানে জায়গা আছে, এই সমস্ত ভিতরটা আমরা খুব ভালোভাবে 70% অ্যালকোহল দিয়ে মুছে নেই জীবাণুমুক্ত করার জন্য। জীবাণুমুক্ত করার পরে আমি মিডিয়াম, এক্সপ্ল্যান্ট যা কিছু আছে সবকিছু এই ল্যামিনার এয়ার ফ্লোর মধ্যে রেখে মিডিয়ামে আমি এক্সপ্ল্যান্টটাকে স্থাপন করব। এবং এখানে আরো বেশি সতর্কতার জন্য এখানে আমরা স্পিরিট ল্যাম্প জ্বালিয়ে রাখি, এবং স্পিরিট ল্যাম্প যখন আমরা যে মিডিয়াম যে বোতলে তৈরি করা হয়েছিল বা কনিক্যাল ফ্লাস্কে তৈরি করা হয়েছিল, ওইটার আগুনের ফ্লেমের কাছে আমরা মুখটা খুলি এবং ওখানে জীবাণুমুক্ত ফোর্সেপস দিয়ে ধরে আমরা মিডিয়ামে স্থাপন করি এক্সপ্ল্যান্টটাকে। তারপর মুখ বন্ধ করে এটাকে আমরা সরিয়ে রাখি। এভাবে আস্তে আস্তে আমরা সবগুলো জারের মধ্যে বা যতগুলো কালচার মিডিয়ামের বোতল তৈরি করা হয়েছিল সবগুলোতে আমরা আস্তে আস্তে এক্সপ্ল্যান্টটাকে স্থাপন করি। এরপরে এক্সপ্ল্যান্ট যখন কালচার মিডিয়ামে রাখা হলো, সেটাকে আমরা নিয়ে যাই। এটা এই কাজটাকে যেই রুমে করা হয় এটাকে বলা হয় হচ্ছে কালচার রুম। কালচার করার পরে এটাকে গ্রো করার জন্য আমরা এটাকে গ্রোথ রুমে রাখবো। তো গ্রোথ রুমে এখানে দেখো, গ্রোথ রুমের এই যে র্যাক গুলো আছে, এখানে নির্দিষ্ট টেম্পারেচার থাকবেই। টেম্পারেচার খুব বেশি ঠান্ডাও হওয়া যাবে না, খুব বেশি গরমও হওয়া যাবে না। সেই জন্য আমরা টেম্পারেচার 25 ± 2 মানে 23 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এটাকে আমরা রাখি। এবং লাইট ইন্টেন্সিটি 4000 থেকে 6000 লাক্স থাকে। এবং এইটা, এই যে টিউব লাইট গুলো দেখতে পাচ্ছ র্যাকের উপরে, এই টিউব লাইট দিয়ে এই লাইট ইন্টেন্সিটিটাকে কন্ট্রোল করা হয়। এবং এই ঘরে যে হিউমিডিটি থাকবে, হিউমিডিটি 70 থেকে 90% থাকবে। এবং এই যে কালচার রুম, গ্রোথ রুম সবগুলোই খুব বেশি রেস্ট্রিক্টেড থাকবে। জানালা দরজা খোলা যাবে না, ইচ্ছা হলেই যাওয়া যাবে না, এবং ঢুকতে হলেই যে অ্যাপ্রন পরে এভাবে মাস্ক পরে যেতে হবে, যাতে আমাদের নিঃশ্বাসের সাথেও কিছু জীবাণু চলে আসে, সেটাও যাতে আমরা কিছু হলেও প্রতিরোধ করতে পারি। এরপর আসে আমরা এই যে লাইট ইন্টেন্সিটি, লাইট, টেম্পারেচার, হিউমিডিটি সবই দিলাম, কিন্তু যদি সারা দিন লাইট দেই তাহলে গাছ তৈরি হবে না। সেই জন্য আমরা কি করি, লাইটের ডিউরেশন 16 ঘন্টা জ্বলবে এবং 8 ঘন্টা বন্ধ হবে। এটা সেন্সর দিয়ে, এখন সেন্সর দিয়েই সবাই কন্ট্রোল করে যে 16 ঘন্টা লাইট জ্বলার পরে 8 ঘন্টা বন্ধ হয়ে যাবে। সেটা না হলে ম্যানুয়ালি 16 ঘন্টা পরে লাইটের সুইচ অফ করে দিয়ে
এটা 8 ঘন্টা অন্ধকারে রাখা হয়। তো এই অবস্থায় গ্রোথ রুমে রাখার পরে, কালচার করার পরে যখন আমরা গ্রোথ রুমে রাখি, কিছুদিন পর দেখা যায় যে যদি আমরা পাতা নিই এক্সপ্ল্যান্ট হিসেবে, পাতা নিলে কি হয়, এরকম ক্যালাস তৈরি হয়। ক্যালাস হচ্ছে একগুচ্ছ কোষ যারা অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয়। তাহলে এই যে দেখতে পাচ্ছ খইয়ের মতো যে কোষগুলো বা পপকর্নের মতো, এরা হচ্ছে সব ক্যালাস। আর যদি আমরা শুট টিপ নেই অথবা পর্ব নেই, পর্ব মধ্যে কোনো অংশ নেই, তাহলে সেক্ষেত্রে সরাসরি সেখান থেকে গাছ তৈরি হবে। তো আমরা এই যে গ্রোথ রুমে কালচার করার পরে, গ্রোথ রুমে রাখার পরে কিছুদিন পরে দেখব যে আমি এক্সপ্ল্যান্টের উপর আমার ডিপেন্ড করে যে এটা ক্যালাস হবে নাকি সরাসরি শুট তৈরি হবে। তো যেটাই হোক, এটাকে পরবর্তীতে আবার সাব কালচার করতে হয়। সাব কালচার হচ্ছে তখন সাব কালচারের জন্য আমরা আবার মিডিয়াম তৈরি করি, কালচার মিডিয়াম তৈরি করি, এবং কালচার মিডিয়ামের মধ্যে আমরা যা কিছু দেওয়ার, যা উপাদান দেওয়ার সবকিছু দিয়ে জীবাণুমুক্ত করি। জীবাণুমুক্ত করে এই যে ক্যালাস বা এই সমস্ত শুট যেগুলো দেখা যাচ্ছে, এই সমস্ত শুট এরা কিন্তু জীবাণুমুক্ত। তখন এই যে মিডিয়ামের মধ্যে, এই মিডিয়ামের মধ্যে আমরা এই ক্যালাস গুলোকে ভেঙে একটু আমরা ছোট ছোট করে নেই, ভেঙে এই মিডিয়ামের মধ্যে আবার কালচার করি, এটাকে বলে সাব কালচার। আর যদি শুট নেই তাহলে শুটটাকেও প্রয়োজন অনুযায়ী আমরা ট্রিম করে, এই যে একসাথে অনেকগুলো জোড়া লাগানো আছে, আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে মিডিয়ামের মধ্যে স্থাপন করব, এটাকে বলে সাব কালচার। এখন এই যে সমস্ত গাছ তৈরি হয়েছিল টিস্যু কালচারের মাধ্যমে, এদের কারোই এখনো পর্যন্ত রুট নেই। আবার কখনো কখনো আছে যে 2বার 3বার সাব কালচার করার পরে একাই রুট হয়, কিন্তু সাধারণত রুট তৈরি হয় না। এই যে এই সমস্ত গাছের এদের শুধু শুট আছে কিন্তু রুট নেই। এখন রুট ছাড়া গাছ আমরা কোনো কাজে লাগাতে পারবো না, সেই জন্য আমাদেরকে এটার জন্য আবার রুটিং মিডিয়া তৈরি করতে হয়। এবং রুটিং মিডিয়ার জন্য আমরা সাধারণত হাফ এমএস, মানে এমএস মিডিয়ামে যা কিছু পরিমাণ ছিল তার অর্ধেক পরিমাণ নেই, এবং অর্ধেক পরিমাণে নিয়ে তার সাথে আমরা রুট তৈরির জন্য কিছু অক্সিন দেই, গ্রোথ রেগুলেটর হিসেবে অক্সিন দেই। এবং অক্সিন দেওয়ার পরে এই মিডিয়ামের মধ্যে যখন আমরা আবার এই শুটগুলো তুলে নিয়ে এগুলোকে আবার যখন এই মিডিয়ামের মধ্যে দেই, তখন দেখা যায় এগুলোর রুট তৈরি হয়। তাহলে এখন আমরা পেলাম একটা কমপ্লিট গাছ যার রুট আছে এবং শুটও আছে। এখন এই গাছটাকে আমার ল্যাবরেটরির ভেতর থেকে বাইরে প্রকৃতিতে খাপ খাওয়াতে হবে। তো সেই জন্য প্রথমে এই যে গাছগুলোকে আস্তে আস্তে খুব সাবধানে বের করা হয়, বের করে এটাকে অটোক্লেভ করা ডিস্টিল ওয়াটার দিয়ে খুব ভালোভাবে ধুয়ে ফেলা হয়। কারণ এর গায়ে প্রচুর মিডিয়াম লেগে থাকে, এবং মিডিয়াম মানেই তার মধ্যে অনেক ধরনের নিউট্রিয়েন্ট। যদি এই গাছের গায়ে নিউট্রিয়েন্ট গুলো লেগে থাকে, তাহলে বাইরে থেকে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এগুলো এসে ওকে মেরে ফেলবে, ওই নিউট্রিয়েন্ট গুলো নেওয়ার জন্যই ওকে মেরে ফেলবে। তো সেজন্য আমরা এটাকে ভালোভাবে ধুয়ে ফেলি, চারাগুলোকে ভালোভাবে ধুই অটোক্লেভ করা ডিস্টিল ওয়াটার দিয়ে। তারপর এটাকে আমরা মাটিতে লাগাই, এবং এই মাটিতেও প্রাথমিক অবস্থায় আমরা অটোক্লেভ করে নেই। অটোক্লেভ করে ছোট ছোট পলিথিনেও লাগানো যায়, অথবা পোলারের বক্স বা ছোট ছোট যদি আমরা ট্রান্সপারেন্ট গ্লাস পাই, সেগুলোর মধ্যে এই গাছগুলোকে লাগানো হয়, এবং লাগিয়ে এটাকে পলিথিন দিয়ে ঢেকে প্রথম 1-2 দিন এটাকে গ্রোথ রুমেই রাখা হয়, যেখানে তাকে গ্রো করতে দেওয়া হয়েছিল ওই রুমেই রাখা হয়। 1-2 দিন পর একে 1-2 ঘন্টার জন্য বাইরে আনা হয়, আবার বাকি সময় আবার গ্রোথ রুমে রেখে দেওয়া হয়। এভাবে 2-3 দিন যাওয়ার পরে বাইরে আনার সময়টাকে আস্তে আস্তে আমরা বাড়াতে থাকি। যেমন তখন বাইরে আমরা 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা বাইরে রাখলাম, বাকি সময় ভিতরে। এইভাবে আস্তে আস্তে বাইরে রাখার সময়টাকে বাড়িয়ে এক সময় আমরা এটাকে বাইরে একেবারে ল্যাবরেটরি থেকে বাইরে নিয়ে আসি, এবং মাটিতে বাইরে প্রকৃতিতে তাদেরকে আমরা
লাগিয়ে দেই যাতে এটা থেকে আমরা পরবর্তীতে একটা পূর্ণাঙ্গ গাছ পেতে পারি। তাহলে এই গেল হচ্ছে টিস্যু কালচার পদ্ধতি, এবং এই টিস্যু কালচারে তাহলে আমরা একবারে দেখে আসি যে টিস্যু কালচারের ধাপগুলো কি কি। টিস্যু কালচারে ধাপগুলো, প্রথম হচ্ছে প্রিপারেশন অফ কালচার মিডিয়াম। তাহলে এই প্রিপারেশন অফ কালচার মিডিয়াম বলতে কালচার মিডিয়াম তৈরি, কালচার মিডিয়াম তৈরির পরে স্টেরিলাইজেশন অফ কালচার মিডিয়াম, এবং এই যে কালচার মিডিয়াম সেটাকে আমরা কি করেছিলাম, জীবাণুমুক্ত। জীবাণুমুক্ত করার পরে এক্সপ্ল্যান্ট সিলেকশন, এক্সপ্ল্যান্ট নির্বাচন করেছে যে আমি কোন গাছের টিস্যু কালচার করব এবং কোন অংশ করব, এবং সেই এক্সপ্ল্যান্টকেও স্টেরিলাইজ বা জীবাণুমুক্ত করে নেওয়া হয়েছে। এরপর এই কালচার রুমে ল্যামিনার এয়ার ফ্লোতে এই কালচার মিডিয়ামের মধ্যে এক্সপ্ল্যান্টকে স্থাপন করা হয়েছে, প্লেসমেন্ট অফ এক্সপ্ল্যান্ট অন নিউট্রিয়েন্ট মিডিয়াম ইন কালচার রুম। এরপর কালচার করার পরে এই গাছগুলোকে আমরা গ্রোথ রুমে নিয়ে গিয়েছি কন্ট্রোল কন্ডিশনে, আন্ডার কন্ট্রোল কন্ডিশনে। তোমরা দেখেছিলে যে সেখানে লাইট, টেম্পারেচার, হিউমিডিটি সবকিছুই নিয়ন্ত্রিত ছিল। তো গ্রোথ রুমে ওই কন্ডিশনে আমরা ওদেরকে রেখেছিলাম। রাখার পরে কিছুদিন পর সেগুলোকে আবার আমরা সাব কালচার করেছি। সাব কালচার করার পরে তখন সেগুলোকে আবার মাটিতে ট্রান্সফার করা হয়েছে বা প্রকৃতির সঙ্গে খাপ খাওয়ানো হয়েছে। তাহলে এই গেল হচ্ছে টিস্যু কালচারের ধাপ। এবং প্রথমেই বলেছিলাম যে টিস্যু কালচার করে আমরা কি পাবো, খুব অল্প সময়ের মধ্যে অসংখ্য একই রকম ডিজিজ ফ্রি অর্থাৎ রোগমুক্ত চারা পাবো। কারণ রোগমুক্ত চারা যদি না হয় তাহলে এইরকম টেস্ট টিউব আমরা পাবো না, এরকম গাছ আমরা পাবো না। যদি এখানে রোগমুক্ত না হয় তাহলে আমরা পাবো এইরকম গাছ। দেখো এখানে ফাঙ্গাস দিয়ে গাছ, এখানে গাছ হতেই পারবে না, সমস্ত মিডিয়ামের মধ্যে ফাঙ্গাস জন্মে গিয়েছে, এখানে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার সাথে ফাঙ্গাসও থাকতে পারে। তো এইভাবে কন্টামিনেশন হয়ে সবকিছু নষ্ট হয়ে যাবে। তো টিস্যু কালচারের মাধ্যমে আমরা যখন আমরা খুব কম সময়ে কোনো সিজনের উপর ডিপেন্ড না করে গাছের যে কোনো অংশ থেকে খুব কম সময়ে আমরা রোগমুক্ত চারা তৈরি করতে পারি। এখন এই টিস্যু কালচার নানা ধরনের এক্সপ্ল্যান্ট, নানা ধরনের অংশ থেকে আমরা টিস্যু কালচার করতে পারি। যেমন মেরিস্টেম, যদি আমরা মেরিস্টেম হচ্ছে গাছে, তোমরা জানো মেরিস্টেম হচ্ছে ভাজক টিস্যু, এবং ভাজক টিস্যুটা থাকে একদম উদ্ভিদের রুট টিপ, শুট টিপ, যে কোনো টিপে বা ইন্টারক্যালারিও থাকে, তবে টিপ থেকে আমরা সাধারণত টিস্যু কালচার করে থাকি। একদম উদ্ভিদের শুটের মাথায় বা রুটের মাথায় যে মেরিস্টেমেটিক জোনটা থাকে সেখানে, সেইটা যদি আমরা কালচার করি তাহলে আমরা ভাইরাস মুক্ত চারা পাবো। তো এই ভাইরাস মুক্ত চারা পাওয়ার জন্য প্রথম আমরা এই মেরিস্টেমেটিক কালচার করাটা বেশ কঠিন, কারণ আমরা এই যে গাছটা দেখতে পাচ্ছি এর মাথা থেকে একটা অংশ কেটে নিলেই সেটা কিন্তু মেরিস্টেম না। মেরিস্টেমেটিক জোনটা এত ছোট যে যেটা খালি চোখে দেখা যায় না। তো এইটার জন্য সাধারণত আমরা প্রথম টিস্যু কালচার করে চারা তৈরি করে নিই টেস্ট টিউবের মধ্যে, এবং টেস্ট টিউবের মধ্যে যে জীবাণুমুক্ত চারাটা, কারণ এখান থেকে কেটে নিয়ে আমরা যদি মনে করো এখান থেকে একটা অংশ কেটে নিলাম, সেইটা তো প্রথমত মেরিস্টেমেটিক জোনটা পাবো না, তারপরেও এটা জীবাণুমুক্ত করে নিয়ে মিডিয়ামে এটাকে সার্ভাইভ করানো খুব কঠিন। এই জন্য প্রথম আমরা টিস্যু কালচারের মাধ্যমে একটা গাছ তৈরি করে নিই, তৈরি করে সেটা গাছটাকে আমরা ল্যামিনার এয়ার ফ্লোতে মাইক্রোস্কোপের নিচে নিয়ে, উপর থেকে মাইক্রোস্কোপের নিচে খুব সূক্ষ্ম একটা অংশ কেটে আমরা মিডিয়ামের মধ্যে স্থাপন করি, এবং সেখান থেকে পরবর্তীতে আমরা যে চারা পাবো সেটা হবে ভাইরাস মুক্ত চারা। তো এই প্রযুক্তি ব্যবহার করে আমরা একদম জীবাণুমুক্ত চারা পাবো। জীবাণুমুক্ত বলতে ভাইরাস ফ্রি, ব্যাকটেরিয়া তো ফ্রি, ভাইরাস ফ্রি চারাও আমরা এখান থেকে পাবো। তো এতে আমরা আলু গাছের এভাবে মেরিস্টেম কালচার করেছি, তারপরে ডালিয়া গাছের মেরিস্টেম কালচার করা হচ্ছে।
তো এইভাবে আমরা ভাইরাস মুক্ত চারা এখান থেকে পাবো। এরপর হচ্ছে ক্যালাস এবং সিঙ্গেল সেল টেকনোলজি। তোমরা দেখেছো প্রথমেই দেখেছো তোমরা ক্যালাস হচ্ছে যে একগুচ্ছ কোষ যারা অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয়ে বা বিভাজিত হয়েছে, এই যে বিভাজিত হয়ে এইরকম চেহারা আছে, এরা হচ্ছে ক্যালাস। এই ক্যালাসকে পরবর্তীতে সাফ কালচার করে সেখান থেকে আমরা নতুন চারা পেতে পারি, রোগমুক্ত চারা এখান থেকে আমরা পেতে পারি। আর সিঙ্গেল সেল কালচার হচ্ছে সিঙ্গেল সেল টেকনোলজি। এইটার জন্য প্রথমে আমাদেরকে ক্যালাস তৈরি করে নিতে হবে এবং এই ক্যালাস তৈরি করার পর আমাদেরকে স্টেরাইল ওয়াটার, জীবাণুমুক্ত অটোক্লেভ করা ডিস্টিল ওয়াটারের মধ্যে এই ক্যালাস গুলোকে দিতে হবে। দিয়ে এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছ, এটাকে বলে শেকার মেশিন। শেকার মেশিন হচ্ছে সব সময় অনবরত ঝাঁকুনি হতে থাকে এখানে। তো এই ঝাঁকুনির ফলে কি হবে, ঝাঁকুনির ফলে ক্যালাস গুলো ভেঙে যেতে থাকবে এবং ভেঙে যাওয়ার ফলে এখানে ছোট 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 বড় নানা ধরনের একক কোষ তৈরি হবে। তারপর এটাকে আমরা কি করব, এই যে একটা সেলের সাসপেনশন তৈরি হলো, এই সাসপেনশনটাকে আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। যে বড় যে সেলগুলো আছে সেগুলোকে আমরা নিতে চাই না, ওগুলোকে আমরা আলাদা করে ফেলবো এবং ছোট ছোট যে সেলের সাসপেনশন সেটাকে আমরা এভাবে এখানে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে এই সাসপেনশনটাকে আমরা এগার মিডিয়াম লিকুইড, এগার মিডিয়াম ছাড়া লিকুইড কালচার মিডিয়ামে আমরা কালচার করতে পারি, অথবা এগার মিডিয়ামে নিয়ে আমরা পেটি ডিশের উপর এই সাসপেনশনটাকে যদি দেই, তখন দেখবো পরবর্তীতে এখান থেকে আবার নতুন চারা তৈরি হচ্ছে। তো এইভাবে আমরা সিঙ্গেল সেল কালচার করে আমরা জীবাণুমুক্ত চারা তৈরি করতে পারি। এরপর আসা আমরা প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট কালচার মানে এক্সপ্ল্যান্ট হিসেবে আমরা প্রোটোপ্লাস্টকেও নিতে পারি। তাহলে প্রোটোপ্লাস্ট কি আসো, প্রোটোপ্লাস্ট হচ্ছে আমরা সেল ওয়াল বাদে একটা কোষের কোষ প্রাচীর বাদে কোষ ঝিল্লি সহ ভিতরের যে অংশ সেগুলোকে আমরা বলি প্রোটোপ্লাস্ট। তো এই প্রোটোপ্লাস্টের জন্য, প্রোটোপ্লাস্ট পাওয়ার জন্য আমাদেরকে প্রথম সেল ওয়ালটাকে রিমুভ করতে হবে। এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব প্রোটোপ্লাস্ট। তো সেল ওয়ালটাকে রিমুভ করার জন্য, সরানোর জন্য আমাদেরকে প্রথম আমরা জানি যে কোষ প্রাচীর কি দিয়ে তৈরি, সেলুলোজ এবং পেকটিনেস দিয়ে মূলত তৈরি। তো এই সেলুলোজ এবং পেকটিনেসটাকে আমাদের ভেঙে ফেলার জন্য বা ডিসলভ করার জন্য আমাদেরকে সেলুলেজ এবং পেকটিনেস 2% সেলুলেজ এবং 0.5% পেকটিনেস এনজাইম দ্রবণের মধ্যে প্রথম আমাদেরকে কোষ, এই যদি আমরা পাতা থেকে প্রোটোপ্লাস্ট নিতে চাই সেখান থেকে, বা কাণ্ড থেকে, যেখান থেকে আমরা প্রোটোপ্লাস্ট নিতে চাই, আমরা সেখান থেকে এই এনজাইমের মধ্যে সেলগুলোকে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো। ডুবিয়ে রাখলে এটা সেলুলোজ এবং এই সেলুলোজ এনজাইমটা সেলুলোজকে ভেঙে ফেলবে এবং পেকটিনেসটা মিডল ল্যামেলাকে বা পেকটিনকে ভেঙে ফেলবে। ভেঙে ফেলার পরে এই যে প্রোটোপ্লাস্ট গুলো পাবো আমরা, এই প্রোটোপ্লাস্ট গুলোকে আমরা কিছু সময়ের জন্য 8 থেকে 13% ম্যানিটল সলিউশন, ম্যানিটল হচ্ছে এক ধরনের চিনি দ্রবণ, সুগার সলিউশন, এটার মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো যাতে এর অভিস্রবণী চাপটা ঠিক থাকে। না হলে কি হবে, এই ম্যানিটলের মধ্যে না ডুবালে কি হবে, এই যে ভিতরের মানে কোষ ঝিল্লির মধ্যে সেল মেমব্রেনের মধ্যে যা কিছু আছে, এরা যেহেতু সেল মেমব্রেন অনেক পাতলা, এরা আস্তে আস্তে বের হয়ে যেতে যাবে। অভিস্রবণিক চাপটাকে এই জন্য ঠিক রাখার জন্য আমরা এই প্রোটোপ্লাস্ট গুলোকে ম্যানিটল 8 থেকে 13% ম্যানিটল সলিউশনের মধ্যে ডুবাবো এবং ডুবানোর পরে সেটাকে আমরা অভিস্রবণিক চাপটাকে ঠিক রেখে এরপরে আমরা এই প্রোটোপ্লাস্টটাকে কালচার করব। এই প্রোটোপ্লাস্টটাকে আমরা কালচার মিডিয়ামের মধ্যে স্থাপন করে বা কালচার করে পরবর্তীতে আমরা প্যাথোলজিতে এখান যে নতুন চারা পাবো সেটাকে আমরা প্যাথোলজিতে ব্যবহার করব। তাহলে প্রোটোপ্লাস্ট কালচার, এছাড়া আমরা আর এক ধরনের
হ্যাপ্লয়েড চারা তৈরি করার জন্য আমরা পরাগরেণু কালচারও করে থাকি, এবং পরাগরেণু কালচার হচ্ছে, পরাগরেণুটা তোমরা জানো যে পরাগরেণু হ্যাপ্লয়েড, পরাগধানীর মধ্যে তৈরি হয় পরাগরেণু। তো এই পরাগরেণু কালচার করে আমরা কালচার মিডিয়ামের মধ্যে, পরাগরেণুটাকে আমরা তখনই কালচার করি যখন হচ্ছে পরাগরেণুটা হ্যাপ্লয়েড অবস্থায় থাকে, পরাগধানীর মধ্যে পরাগরেণু হ্যাপ্লয়েড অবস্থায় থাকে। এবং প্রথম এই পরাগধানীটাকে আমরা 90% অ্যালকোহলের মধ্যে 1 থেকে 2 সেকেন্ড রেখে পরাগধানীটাকে জীবাণুমুক্ত করে ফেলি। জীবাণুমুক্ত করে ফেলার পরে এরপর একটা কাচের পিস্টন, মানে গ্রাইন্ডার যেমন থাকে যে একটা কাচের বাটি, তার উপরে আমরা পানি ডিস্টিলেটরের মধ্যে পরাগধানীটা নিয়ে এটাকে পিষে সাসপেনশন তৈরি করে এই সাসপেনশনটাকে আমরা সেন্ট্রিফিউজ করি। সেন্ট্রিফিউজ করার পরে এটাকে আমরা এই যে সেন্ট্রিফিউজ করার পরে যে সাসপেনশনটা আমরা পাই, এই সাসপেনশনটাকে আমরা ছেঁকে নিই। ছেঁকে এই সলিউশনটাকে আমরা কালচার মিডিয়ামের মধ্যে, পেটি ডিশের মধ্যে আমরা এই সাসপেনশনটাকে যখন দেই, সেখান থেকে আমরা নতুন হ্যাপ্লয়েড উদ্ভিদ পেয়ে থাকি। এবং এই হ্যাপ্লয়েড উদ্ভিদ আমরা পরবর্তীতে প্যাথোলজিতে ব্যবহার করি। তাহলে আমরা দেখলাম যে আমরা কত ধরনের কালচার করি প্যাথোলজিতে ব্যবহারের জন্য। টিস্যু কালচার, মেরিস্টেম কালচার করি। মেরিস্টেম কালচার করে আমরা সেখান থেকে ভাইরাস মুক্ত চারা পাই। ক্যালাস এবং সিঙ্গেল সেল টেকনোলজি থেকে আমরা জীবাণুমুক্ত চারা পাই। তারপর প্রোটোপ্লাস্ট সেপারেশন, মানে প্রোটোপ্লাস্ট কালচার করে পাই, এবং পরাগরেণু কালচার করে আমরা যে চারা পাই সেখান থেকে আমরা প্যাথোলজিতে এই প্রযুক্তিগুলো পরবর্তীতে আমরা ব্যবহার করতে পারি। এখন আমরা একবারে একটু দেখে আসি যে উদ্ভিদ রোগ তত্ত্বে টিস্যু কালচার প্রযুক্তির ব্যবহার কি কি আছে। যেভাবে যেভাবে তুমি যত ধরনের টিস্যু কালচার করলে, সেইগুলো আমরা প্যাথোলজিতে কি কি এর ব্যবহার আছে বলেছি, অনেকবারই বলেছি যে মেরিস্টেম কালচার যেটা, সেটা আমরা ভাইরাস মুক্ত চারা উৎপাদন করি মেরিস্টেম কালচারের মাধ্যমে। এবং মরেল এবং মার্টিন 1952 সালে প্রথম ভাইরাস আক্রান্ত ডালিয়া গাছ থেকে ভাইরাস মুক্ত এই টিস্যু কালচারের মাধ্যমে ভাইরাস মুক্ত চারা উৎপন্ন করেন। মানে এই ডালিয়া গাছের মেরিস্টেমেটিক জোনটাকে ওনারা টিস্যু কালচার করে সেখান থেকে ভাইরাস মুক্ত চারা তৈরি করেন। এবং পরবর্তীতে এই প্রক্রিয়া ব্যবহার করে অনেক শস্য উদ্ভিদের ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি রোগমুক্ত চারা তৈরি করা হয়েছে। তাহলে মেরিস্টেম কালচার দেখলে যে যেখান থেকে আমরা ভাইরাস মুক্ত চারা বা ব্যাকটেরিয়া, অন্যান্য ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি জীবাণুমুক্ত চারা আমরা তৈরি করতে পারি। এরপর আসো ক্যালাস এবং সিঙ্গেল সেল বা একক কোষ ব্যবহার। ক্যালাস থেকে এখানে মুরাকেশি এটেল, মানে মুরাকেশি এবং তার সহযোগীরা 1976 সালে এই যে ভাইরাস আক্রান্ত তামাক গাছ দেখছো, তামাকের টোবাকো মোজাইক ভাইরাস, এখানে দেখো মোজাইক, যেখানে মোজাইক ভাইরাস যেখানে হচ্ছে, এগুলো হলুদ এবং তার পাশেও কিন্তু গাঢ় সবুজ, মানে গাঢ় সবুজ কিছু অংশ থেকে গেছে। তার মানে এই যে সবুজ অংশগুলো, সেগুলো কিন্তু ভাইরাস দিয়ে আক্রান্ত না। তো এই যে ভাইরাস মুক্ত যে জায়গাগুলো, এগুলোকে যদি আমরা কালচার করি, এই পাতা থেকে যদি আমরা কালচার করি, তাহলে আমরা সেখান থেকে ক্যালাস পাবো। তো এই ক্যালাসকে যদি আমরা সাব কালচার করে সেখান থেকে চারা পাই, তাহলে সেটা হবে ভাইরাস মুক্ত। কারণ এই জায়গাগুলোর মধ্যে ও ভাইরাস মুক্তর জন্যই কিন্তু সবুজ আছে, আর এরা ভাইরাস দিয়ে আক্রান্ত হয়েছে বলেই হলুদ হয়ে গিয়েছে। এই ভাইরাস মুক্ত অংশটা এখান থেকে নিয়ে যদি আমরা ক্যালাস তৈরি করি এবং সেখান থেকে নতুন চারা তৈরি করতে পারি, তাহলে সেই গাছগুলো আমরা
ভাইরাস মুক্ত বা জীবাণু মুক্ত পাবো। এইভাবে আমরা ক্যালাস থেকেও করতে পারি, বা ক্যালাস থেকে একটু আগে দেখেছো যে আমরা সিঙ্গেল সেল তৈরি করে নিয়ে সেখান থেকে আমরা এই প্রযুক্তির মাধ্যমে জীবাণু মুক্ত চারা তৈরি করতে পারি। এবং এই ক্ষেত্রে আমাদের বেশ কিছু সাফল্য আছে, যেমন আমরা টমেটো গাছের ক্যালাস থেকে ফাইটোফথোরা প্রতিরোধী জাত তৈরি করা হয়েছে। তারপর ধানের যে ব্যাকটেরিয়াল ব্লাইট রোগ আছে সেখান থেকেও আমরা এই প্রযুক্তির মাধ্যমে ডিজিজ ফ্রি বা রোগ প্রতিরোধী জাত তৈরি করা হয়েছে। তারপর ধান এবং ভুট্টার যে ব্রাউন স্পট রোগ প্রতিরোধী জাত তৈরি করা হয়েছে। এবং এই সমস্ত জায়গা থেকে যে সমস্ত মানে জীবাণুমুক্ত অংশ থেকে যদি আমরা নতুন চারা উৎপন্ন করি, এরা কিন্তু রোগ প্রতিরোধী ভ্যারাইটি তৈরি হবে। তাহলে ক্যালাস এবং সিঙ্গেল সেল ব্যবহার করে আমরা রোগ প্রতিরোধী জাত তৈরি করতে পারি। এরপর আসো প্রোটোপ্লাস্টের ব্যবহার। তো প্রোটোপ্লাস্ট থেকে আমরা বিভিন্ন ধরনের প্যাথোলজিতে আমরা বিভিন্ন ধরনের ব্যবহার আমরা এখান থেকে করে থাকি। যেমন হচ্ছে প্রোটোপ্লাস্টে প্রথম আমরা ভাইরাস দিয়ে সংক্রমণ ঘটাই, এবং সংক্রমণ ঘটানোর পরে আমরা দেখি যে ভাইরাসের রেপ্লিকেশনটা কিরকম এই প্রোটোপ্লাস্টের মধ্যে, এবং প্রোটোপ্লাস্টের রেসপন্সটা কিরকম, প্রোটোপ্লাস্টের ফিজিওলজিক্যাল কি পরিবর্তন হয় ভাইরাসের আক্রমণের ফলে, সেটা আমরা দেখে থাকি। এরপর আছে যে প্রোটোপ্লাস্টে আমরা বিভিন্ন ধরনের জেনেটিক বস্তু, যেমন অ্যাগ্রোব্যাকটেরিয়াম, ভাইরাস, ভিরয়েড, এই সমস্ত জেনেটিক বস্তু আমরা প্রোটোপ্লাস্টে প্রবেশ করাই, এবং এই সমস্ত জেনেটিক বস্তুর মধ্যে আমরা রোগ প্রতিরোধী জিন, আমরা ফসলি উদ্ভিদে যদি এই সমস্ত জেনেটিক ম্যাটেরিয়ালের মাধ্যমে রোগ প্রতিরোধী জিনটা প্রোটোপ্লাস্টে আমরা দিতে পারি, তাহলে আমরা ডিজিজ রেজিস্ট্যান্ট ভ্যারাইটি এখান থেকেও পাবো। এরপর আসো প্রোটোপ্লাস্ট থেকে সৃষ্ট উদ্ভিদ। এই যে প্রোটোপ্লাস্ট কালচার করে আমরা যে সমস্ত উদ্ভিদ পাবো, এই সমস্ত টিস্যু কালচারের মাধ্যমে যে অনেক চারা, আমরা খুব অল্প সময়ে কিন্তু অনেক হাজার হাজার চারা তৈরি করা হয়, এবং এই চারাগুলোর মধ্যে কিন্তু কিছু না কিছু, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ভ্যারিয়েশন থাকে। এই ভ্যারিয়েশনকে আমরা বলি সোমাক্লোনাল ভ্যারিয়েশন। তো এই সোমাক্লোনাল ভ্যারিয়েশনের মাধ্যমে আমরা দেখা যাবে যে কোনো চারা হয়তোবা রোগ প্রতিরোধী হয়ে গিয়েছে, কোনো নির্দিষ্ট রোগ প্রতিরোধী। এইভাবে আমরা ওই রোগ প্রতিরোধী উন্নত জাত তৈরি করতে পারবো। এরপর হচ্ছে ভাইরাস সংক্রামিত প্রোটোপ্লাস্টে ব্যবহৃত ভাইরাস প্রতিরোধী যৌগসমূহের মূল্যায়ন। এই ক্ষেত্রে আমরা কি করি, প্রোটোপ্লাস্টকে প্রথম ভাইরাস দিয়ে আমরা সংক্রমিত করি, আমরা এটা নিজেরাই করি, প্রোটোপ্লাস্টকে ভাইরাস দিয়ে সংক্রমণ করি। এরপর আমরা যে মিডিয়াটা বানাই সেটাতে আমরা অ্যান্টিভাইরাল কিছু সাবস্টেন্স মিডিয়ামের মধ্যে দিয়ে দেই বিভিন্ন পরিমাণে। বিভিন্ন ধরনের মিডিয়াম আমরা এখানে বানাই। একটাতে ধরো অ্যান্টিভাইরাল সাবস্টেন্স 0.5%, একটাতে 1%, একটাতে 1.5%। এইরকম মিডিয়ামের মধ্যে অ্যান্টিভাইরাল সাবস্টেন্স দিয়ে আমরা ভাইরাস যুক্ত প্রোটোপ্লাস্ট এখানে আমরা স্থাপন করি। তো করার পরে আমরা তখন দেখতে পারি যে কত পার্সেন্টে ভাইরাসটাকে আমরা প্রতিরোধ করতে পারি, কত পার্সেন্ট আমরা অ্যান্টিভাইরাল সাবস্টেন্স দিলে ভাইরাস প্রতিরোধ করা যায়। পরবর্তীতে যেটা আমরা প্যাথোলজিতে ব্যবহার করতে পারবো নির্দিষ্ট রোগ দমনের ক্ষেত্রে। তাহলে এভাবে আমরা প্রোটোপ্লাস্টকে প্যাথোলজিতে ব্যবহার করতে পারি। এরপর আছে প্রোটোপ্লাস্টের ফিউশন। আমরা একই প্রজাতির প্রোটোপ্লাস্ট অথবা ভিন্ন প্রজাতির প্রোটোপ্লাস্টের মধ্যে ফিউশন যদি ঘটাই সেটাকে আমরা বলি সোমাটিক হাইব্রিডাইজেশন। অর্থাৎ দুইটা ভিন্ন বৈশিষ্ট্যে মিলিত হয়। এখানে দুইটা প্রোটোপ্লাস্ট মানে দুইটা ভিন্ন প্রজাতি হলে দুইটা ভিন্ন প্রজাতির ভিন্ন বৈশিষ্ট্যের প্রোটোপ্লাস্ট। এই যে সোমাটিক হাইব্রিডাইজেশন, এই সোমাটিক হাইব্রিডাইজেশনের মাধ্যমেও উন্নত রোগ প্রতিরোধী জাত তৈরি করা যায়। এরপর আসো যে হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি, বলেছিলাম যে পরাগ রেণু থেকে আমরা হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করতে পারি। এবং
এই যে হ্যাপ্লয়েড উদ্ভিদ, এই হ্যাপ্লয়েড উদ্ভিদ মানে এখানে একই ধরনের এক সেট ক্রোমোজোম আছে, মাত্র একটা সেট। পরবর্তীতে আমরা কলসিসিন দিয়ে, কলসিসিন এক ধরনের যৌগ, কলসিসিন দিয়ে এই হ্যাপ্লয়েড উদ্ভিদটাকে যখন ডিপ্লয়েড করব তখন এটা হোমোজাইগাস মানে ঠিক হুবহু ওই রকম আরেকটা সেট ক্রোমোজোম তৈরি হবে, যেটাকে আমরা বলি হোমোজাইগাস ক্রোমোজোম। এই হোমোজাইগাস এবং উদ্ভিদটাকে বলি হোমোজাইগাস উদ্ভিদ। এই হোমোজাইগাস উদ্ভিদ তৈরি করেও আমরা উদ্ভিদ রোগতত্ত্বে বা প্যাথোলজিতে বিভিন্নভাবে পরবর্তীতে ব্যবহার করতে পারি। এবং বিভিন্ন কৃষি ক্ষেত্রে আমরা বিভিন্ন রোগ প্রতিরোধী জাত তৈরি করার জন্য এই হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করে তারপর সেটাকে আমরা হোমোজাইগাস উদ্ভিদ, ডিপ্লয়েড হোমোজাইগাস উদ্ভিদ তৈরি করি, যেটা কৃষি ক্ষেত্রে রোগ প্রতিরোধী জাত তৈরির জন্য আমরা খুব ভালো ফলাফল পেয়েছি। তাহলে এই গেল হচ্ছে আমাদের প্যাথোলজিতে জৈব প্রযুক্তির ব্যবহার। এবং জৈব প্রযুক্তি আমরা দুই ধরনের প্রযুক্তি নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে টিস্যু কালচার এবং আরেকটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো আজকে আমরা টিস্যু কালচার এবং এই টিস্যু কালচার করে আমরা প্যাথোলজিতে কিভাবে ব্যবহার করতে পারি সেটা দেখলাম। টিস্যু কালচার প্রযুক্তি দেখলাম, প্রযুক্তির বিভিন্ন ধাপগুলো সেগুলো দেখলাম, এবং কোন ধরনের এক্সপ্ল্যান্ট ব্যবহার করে আমরা কি ধরনের সুবিধা পেতে পারি বা কাঙ্ক্ষিত উদ্ভিদ পেতে পারি সেটা দেখলাম। যেমন মেরিস্টেম কালচার, ক্যালাস, সিঙ্গেল সেল টেকনোলজি দেখলাম, প্রোটোপ্লাস্ট কালচার দেখলাম এবং পরাগরেণু কালচার দেখলাম। এবং প্যাথোলজিতে এই সমস্ত প্রযুক্তির অ্যাপ্লিকেশন কোথায় কোথায় আছে এবং আমাদের সাফল্য কি কি সেগুলো আমরা দেখলাম। পরের ক্লাসে আমরা দেখব প্যাথোলজিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার বা জিন প্রকৌশল পদ্ধতি ব্যবহার করে আমরা প্যাথোলজিতে কিভাবে কাজে লাগাতে পারি সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি। ধন্যবাদ সবাইকে।